প্রিয় ঢাবি খ ইউনিট প্রত্যাশীরা, আজকে আমাদের নিয়মিত আয়োজন ঢাবি খ ইউনিটের জিকে প্রশ্ন সমাধানের 2021-22 সেশনের জিকে প্রশ্ন সমাধান করবো ইনশাল্লাহ। সো তোমরা যারা এতদিন ধরে কন্টিনিউ করছো বা নতুন কেউ যদি আজকের ভিডিওটা অন করো, তাহলে তোমার প্রতি আমার সাজেশন হবে তুমি আমাদের প্লে লিস্টে যাও। প্লে লিস্ট থেকে একদম 2012-13 সেশন থেকে শুরু করে আসো। ইনশাল্লাহ এই 12 বছর বা 13 বছর যদি সমাধান করো তুমি অনেক কিছু কমন পেয়ে যাবে। ওকে, সো আসো আমরা শুরু করি। আমাদের প্রথম যে প্রশ্নটা, কোনটি জলবায়ুর নিয়ামক নয়? নিয়ামক মানে একটা ফ্যাক্টর ইংলিশে, ঠিক আছে? নিয়ামক মানে কি একটা ফ্যাক্টর। সো আমাদের একটা জিনিস আগে জানতে হবে, আবহাওয়া আর জলবায়ুর বেসিক যে পার্থক্যটা, এটা কিন্তু আমাদের মাঝে মাঝে দরকার হয়। আবহাওয়া ভার্সেস জলবায়ু, ঠিক আছে? সো এই দুটো জিনিসের মধ্যে পার্থক্য কি? আবহাওয়া জিনিসটা হচ্ছে কি, ধরো একটা ছোট সময়ের, ধরো না একটা দিনের, আজকের দিনে ধরো তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস, আগামীকাল হবে 27 ডিগ্রি সেলসিয়াস। এই যে একটা স্লাইড চেঞ্জ, এটাকে আমরা বলি আবহাওয়া, ঠিক আছে? বা ধরো আজকে একটু গরম, ভ্যাপসা গরম, আজকে একটু ঠান্ডা, ঠিক আছে? এগুলোকে আমরা আবহাওয়া বলি। কিন্তু এই আবহাওয়ারই যদি তুমি 20, 30 বা 40 বছর, এরকম যে 30-40 বছরের যে একটা গড় যদি একটা স্ট্যাট দেখো, সেটাকে আমরা কি বলবো? জলবায়ু। কিরকম? ধরে নাও গত 30 বছর আগে আমাদের পৃথিবীর গড় তাপমাত্রা ছিল 14 ডিগ্রি সেলসিয়াস, সেটা যদি এখন 15 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়, তাহলে কি হবে আমাদের? এটা জলবায়ু পরিবর্তন। ওকে, সো এখানে দেখো অপশনস গুলা, যে কোনটি জলবায়ুর নিয়ামক নয়। তাপমাত্রা, তাপমাত্রা কিন্তু অবশ্যই একটা বড় নিয়ামক, ঠিক আছে? তাহলে এটা কাটা। তারপর দেখো বায়ু, বায়ু কিন্তু অনেক বড় নিয়ামক। বায়ুর উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে, তোমার ঝড় বলো বা ঠান্ডা লাগা বা গরম লাগে, এরকম আর্দ্রতা, হিউমিডিটি, হিউমিডিটিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে দেখো ভূমিক্ষয়, ভূমিক্ষয়টা কিন্তু আমাদের জলবায়ুর কোনো নিয়ামক না। সো এটাই হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে? তোমরা যারা হচ্ছে জিওগ্রাফি পড়েছো বা ভূগোল পড়েছো, তাদের জন্য কিন্তু ব্যাপারটা খুবই ইজি, বা যারা সায়েন্সে পড়ছো তারাও কিন্তু আমাদের সামাজিক বিজ্ঞান বইয়ে কিন্তু আমরা আগেই পড়ে এসেছি এই ব্যাপারগুলো। ওকে, এগুলো কিন্তু বেসিক কিছু জিনিসপত্র। ওকে, তারপর আসো আমরা সামনে মুভ করি একটু। এখানে আছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7 মার্চের ভাষণ সংবিধানের কততম তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে? আচ্ছা, সংবিধান টপিকটা কিন্তু দেখো, তোমরা যে যারা শুরু থেকে আমাদের সাথে এটা কন্টিনিউ করছো, সংবিধান থেকে কিন্তু প্রায় প্রতি বছরই প্রশ্ন আসছে। তার মানে কি, তোমার সংবিধান টপিকটা যদি খুব ভালো মতো ক্লিয়ার করে পড়ে ফেলো, তুমি কিন্তু একটা মার্ক মানে ইজিলি পেয়ে যাবা, ঠিক আছে? সো এখানে আমাদের সংবিধানে আমরা কিন্তু যতবার ক্লাস করিয়েছি, এক্সট্রা কিন্তু অনেক ইনফরমেশন দিয়েছি, আজও দিব। আজ আমরা তফসিল নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। আসলে দেখো তফসিল জিনিসটা কি? তফসিল মানে হচ্ছে কি, যে কোনো কিছুর জন্য একটু অ্যাডিশনাল ডিসক্রিপশন বা একটু অতিরিক্ত তথ্য, অতিরিক্ত অতিরিক্ত বলো বা হচ্ছে তোমার বিস্তারিত তথ্য, কোনো কিছু বলার পরে যদি তোমার পরে আবার বিস্তারিত কোনো তথ্য দেওয়া লাগে, সেটাকে আমরা বলি কি? তফসিল। ওকে, সো আমাদের সংবিধানে টোটাল তফসিল আছে কয়টা? 7টা। টোটাল তফসিল কয়টা আছে? 7টি আছে। এর মধ্যে তোমার যে 3টা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, রিসেন্ট ইয়ার্সে খুবই পরীক্ষায় প্রশ্ন আসতো। এখন আমি অন্যান্য টিচারদের মতো বলবো না যে বছর আসবেই না, সেটা বলবো না। আমাদের জানা দরকার, আমরা সেটা জেনে রাখবো। পরীক্ষা আসবে না না আসবে সেটা পরীক্ষার ব্যাপার। একটা হচ্ছে তোমার পঞ্চম তফসিল, একটা হচ্ছে তোমার ষষ্ঠ তফসিল, একটা হচ্ছে তোমার কি সপ্তম তফসিল। এই 3টা খুবই ইম্পর্টেন্ট। এই 3টা তুমি সিরিয়ালি মনে রাখতে পারবা। 3টাই শেখ মুজিবুর রহমানের সাথে কানেক্টেড। পঞ্চম তফসিলে কি 7 মার্চের যে ঐতিহাসিক ভাষণটা ছিল সেটার ব্যাপারে ইনক্লুড করা হয়েছে। ষষ্ঠ তফসিলে কি 25শে মার্চের বা প্রথম রাতের প্রথম প্রহর বা 26শে মার্চ, 26শে মার্চে যে একদম প্রথম প্রহর, 25শে মার্চের গভীর রাত। ওকে, 26শে মার্চ যে রাতের ব্যাপারটা, ভাষণটা, সেটা আমরা 25 মাসে কেটে দিই। আর সপ্তম তফসিল হচ্ছে তোমার 10 এপ্রিলের যে ব্যাপারটা। ওকে, আমাদের মুজিবনগর গভর্নমেন্ট যে গঠিত হয়েছিল সেটা। এই 3টা জিনিসকে আমাদের সংবিধানে পড়ে আলাদা করে ইনক্লুড করা হয়েছিল। সো এখানে 7 মার্চের ভাষণ যেটা, সেটা অ্যান্সার কি হবে? পঞ্চম। ষষ্ঠ হলে কি হতো আমাদের? 26শে মার্চেরটা। সপ্তম হলে কোনটা হতো? 10 এপ্রিলেরটা। এই 3টাই মোটামুটি ইম্পর্টেন্ট, আসার মতো এই 3টাই আসলে আসে। ওকে, তারপর আসলে একটু সামনে মুভ করি আমরা। এখানে আছে কি, যে জানুয়ারি 2022 এ অনুষ্ঠিত বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্ট সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারী ক্রিকেটারের নাম কি? এটা কিন্তু একটা সাম্প্রতিকের কোয়েশ্চেন, ঠিক আছে? এটা একটা সম্পূর্ণ সাম্প্রতিকের কোয়েশ্চেন। তোমাদেরকে আমি বারবার একটা কথা বলেছি, কয়েক কোটি বার হয়ে গিয়েছে, ঢাবি খ পরীক্ষার আগে অবশ্যই সাম্প্রতিকটা ভালো মতো পড়ে যাবে। ওকে, সো এই টাইমে ধরো বাংলাদেশে কেউ যদি খুব ভালো করে ক্রিকেটে, যদিও এটা খুবই রেয়ার একটা কেস, ওয়ান্স ইন আ ব্লু মুন, তাই না? সো এটা আসলে হয় না খুব বেশি। ওকে, দেখো কোনটি সাম্প্রতিক সময়ের ঘূর্ণিঝড়ের নাম?
এটাও সম্পূর্ণ একটা সাম্প্রতিকের প্রশ্ন। এগুলোর কোনো উত্তর আপাতত নেই, দিব না আমরা, কারণ এগুলো কি তোমার ওই টাইমে যা 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 ঘটেছে সেটার উপর থেকে এসেছে। ওকে, তারপর দেখো আমরা একটু এদিকে মুভ করি, সেটা কি কর অন্তর্ভুক্ত রাজস্ব নয় কোনটা। আচ্ছা, রাজস্ব, কর এগুলো কি তোমরা যারা আসলে হিউম্যানিটিস বা বিজনেস স্টাডিজ পড়ে এসেছো তারা খুবই ডিটেলসে বড়, আমরা এগুলো আমাদের কোর্সে হালকা করে পড়িয়ে দিব যে যতটুকু আমাদের লাগবে। সো এখানে অপশনসগুলো একটু দেখি আমরা সব। নন জুডিশিয়াল স্ট্যাম্প, আবগারি শুল্ক, রেজিস্ট্রেশন ফি, এইগুলা সহ আরো বেশ কয়েকটা জিনিস আছে যেগুলো কি কর অন্তর্ভুক্ত রাজস্ব, যেগুলোর জন্য কি তোমার এইসব রাজস্বগুলা এগুলোর জন্য কি কর অ্যাড করা হয়। যেমন ধরো নন জুডিশিয়াল স্ট্যাম্প যখন তুমি কিনো তখন কিন্তু তোমার করটাকে অ্যাড করা থাকে, ঠিক আছে। রেজিস্ট্রেশন ফি যখন আমরা দিই কোনো কিছুতে কর অ্যাড করা থাকে, কিন্তু টোল যেটা, টোলটা কিন্তু এখানে কর অন্তর্ভুক্ত রাজস্ব না, এটা ঠিক আছে, এটা কিন্তু একটা আলাদা জিনিস। ওকে, সো এটা হবে এখানকার অ্যান্সার। এগুলো ডিটেলস আমরা পড়াবো আমাদের কোর্সে। তোমরা যারা ঢাবি খতে পরীক্ষা দিবে আমাদের জন্য, আমাদের কিন্তু ভার্সিটি বিজয় নামে একটা কোর্স আছে, এই কোর্সে কিন্তু তোমাদেরকে আমরা ডিটেলসে সব পড়াবো। ওকে, তারপর আসলে আমরা সামনের দিকে মুভ করি। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন 3টি অনুষদ হলো। ওকে, এই যে অনুষদ ওয়ার্ডটা, এইটার ইংরেজি যে প্রতিশব্দ সেটা কি ফ্যাকাল্টি, ঠিক আছে। ওকে, এটা কি ফ্যাকাল্টি। ওকে, সো কয়েকদিন আগে তোমরা দেখো নাই যে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে হবে, তারা যে বলতেছিল যে আমাদের ফ্যাসিলিটি অনেক ভালো, আমাদের ফ্যাকিলিটি বা ফ্যাসিলিটি অনেক ভালো, আমাদের ডিপার্টমেন্ট অনেক ভালো। সো ওই যে বলেছিল না ফ্যাকিলিটি বা ফ্যাসিলিটি, সেটা কিন্তু এই ফ্যাকাল্টি। ওকে, সো এখানে আমাদের প্রতিষ্ঠাকালীন 3টা যে ছিল সেগুলো হচ্ছে কলা, বিজ্ঞান এবং আইন, এই 3টা অনুষদে ছিল। কলা কোনটা? কলা হচ্ছে তোমরা যারা পরীক্ষা দিবা তোমাদের ইজিলি বোঝায় একটু, তোমরা যারা হচ্ছে বাংলা, ইংরেজি, তারপর ইতিহাস, ইসলামের ইতিহাস, সংস্কৃতি, দর্শন, এই সাবজেক্টগুলো যারা পড়বা এটা হচ্ছে কলা অনুষদের আন্ডারে। তোমরা যারা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি, তারপর হচ্ছে ত্রিপলি, সিএসসি, এই সাবজেক্টগুলো পড়বা, এগুলো হচ্ছে তোমার হচ্ছে বিজ্ঞানের অন্তর্গত। আর তোমরা যারা সায়েন্স পড়বা বা সরি তোমরা যারা আইন পড়বা, ল ফ্যাকাল্টির আন্ডারে কিন্তু একটাই বিভাগ, সেটা কি আইন, লই। ওকে, আর বাকি এগুলো দেখো, এগুলো কিন্তু আমাদের মিলে না, এগুলো কিন্তু মানে প্রতিষ্ঠাকালীন না। সো প্রতিষ্ঠা হয়েছিল কবে? ঢাবির প্রতিষ্ঠা কবে হয়েছিল? প্রতিষ্ঠা হয়েছিল 1 জুলাই 1921, 1 জুলাই 1921-এ। এখানে প্রতিষ্ঠাকালীন আমরা তো দেখলামই তোমার অনুষদ কয়টা? অনুষদ ছিল টোটাল 3টা। অনুষদ ছিল টোটাল 3টা। আমাদের বিভাগ ছিল কয়টা? ডিপার্টমেন্ট কয়টা ছিল? বিভাগ ছিল টোটাল 12টা, ঠিক আছে। তারপর যদি আমরা আরো ইনফরমেশন দেখতে চাই যে প্রথম ছাত্রী, এটা কিন্তু খুব আসে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী কে ছিল? ছাত্রী ছিল কি দেশব্রতী লীলা নাগ, ঠিক আছে। প্রথম ছাত্রী কে ছিল? লীলা নাগ, খুবই আসে কোশ্চেনটা। তারপর ধরো যে তোমার শিক্ষক ছিল টোটাল 60 জন প্রথমবার। টোটাল শিক্ষক ছিল কতজন? 60 জন। টোটাল ছাত্র ছাত্রী ছিল হচ্ছে 877 জন, ঠিক আছে। এই ইনফরমেশন গুলো তোমরা একটু দেখে নিবা, ঠিক আছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কিন্তু শুধু এগুলাই না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন কোন ভাস্কর্য আছে তোমরা দেখো না, কিছু হলেই বয়েস রাজুতে আই, রাজু ভাস্কর্য কি, এটা তাৎপর্য কি, তারপর হচ্ছে আমাদের আরো যে ইনফরমেশন গুলো, অপরাজেয় বাংলা, সোপার্জেয় স্বাধীনতা, সোপার্জিত স্বাধীনতা, সবকিছুই লাগবে। ওকে, সো এগুলো কিন্তু ঢাকা ভার্সিটির যে ক্লাসটা, ওই ক্লাসটা তোমরা পেয়ে যাবা। ওকে, তারপর আসি আমরা একটু সামনের দিকে মুভ করি। এখানে আছে কি যে বাংলাদেশের যে জেলায় প্রথম সৌর বিদ্যুৎ প্রকল্প চালু হয়, সৌর বিদ্যুৎ, এটা চালু হয়েছিল প্রথম হচ্ছে নরসিংদী জেলায়, ঠিক আছে। এটা প্রথম চালু হয়েছিল কোথায়? নরসিংদী জেলায়। আর আরেকটা জিনিস আসতে পারে, সর্ববৃহৎ যেটা সর্ববৃহৎ দেশের সর্ববৃহৎ প্রকল্প যেটা সৌর বিদ্যুতের, সেটা কিন্তু কোথায় অবস্থিত? মংলাতে অবস্থিত, বাগেরহাটের, মংলা বাগেরহাট। ওকে, মংলা বাগেরহাটে এটা অবস্থিত। ওকে, তারপর আসি আমরা সামনে যাব। এখানে ইভিএম দ্বারা কি বোঝায়? ইভিএম হচ্ছে ইলাস্টিক ভোটিং মেশিন না, ইলেকট্রিক ভোটিং মেশিন না, ইফিশিয়েন্ট ভোটিং মেশিন না, এটা হচ্ছে কি ইলেকট্রনিক ভোটিং মেশিন। ওকে, এটা ওই টাইমে এসেছিল, এটা কিন্তু একটা সাম্প্রতিকের পার্ট, এটা কিন্তু একটা সাম্প্রতিকের পার্ট। ওকে, ওই টাইমে কিন্তু ইলেকট্রিক ভোটিং মেশিনটা প্রথম চালু হয়েছিল এবং শেখ হাসিনার ভোট চুরিতে কিন্তু আরো হেল্প হয়েছিল এটার মাধ্যমে। ওকে, আসো এরপর আমরা একটু সামনে যাই।
কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপ হতে যাচ্ছে কততম? তৎকালীন যে বিশ্বকাপটা হয়েছিল সেটা ছিল 22তম। আর এটা তোমার আপাতত লাগবে না, আমাদের নেক্সট যেটা লাগবে সেটা হচ্ছে 23তম বিশ্বকাপ কোথায় কোথায় হতে যাচ্ছে। সেটা কোথায় কোথায় হচ্ছে? সেটা হচ্ছে ইউএসএ, কানাডা এন্ড মেক্সিকো। ঠিক আছে, ইউএসএ, কানাডা এন্ড মেক্সিকো। চমৎকার একটা বিশ্বকাপ হতে যাচ্ছে ইনশাল্লাহ। 48 কান্ট্রিজ এখানে খেলবে। ওকে, সো এখানে তোমার কাজ হবে, তুমি এবার যেখানেই পরীক্ষা দাও না কেন এই বিশ্বকাপ নিয়ে প্রত্যেকটা জিনিস ডিটেলসে জেনে যাবা। ফাইনাল কোন স্টেডিয়ামে হবে, কোন দেশে ফাইনাল হবে, ফার্স্ট ম্যাচ কোথায় হবে, এগুলো কিন্তু সামনে প্রচুর আসতে যাচ্ছে। ওকে, তারপর আসেন সামনে মুভ করি আমরা। এখানে জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষিত করা হয় কবে? জয় বাংলাকে, এটা কিন্তু জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করা হয়েছিল 2রা মার্চ 2022 সালে, এবং এটাকে কিন্তু বর্তমানে বাতিল ঘোষণা করা হয়েছে। ঠিক আছে, এটাকে রিসেন্টলি বাতিলও ঘোষণা করা হয়েছে হাসিনা সরকার পতনের পর। ওকে, এরপর আসো আমরা যাই সামনের দিকে। জরুরি সেবা, তোমরা যারা দেখছো আগে থেকে আমাদেরকে ফলো করছো, যে আমরা যখন শুরু করলাম এই আলোচনাগুলা তখন কিন্তু দেখেছো যে হটলাইন থেকে কিন্তু প্রশ্ন আসে। হটলাইন নিয়ে আমি বলছিলাম তোমাদেরকে, এটা আসলে তোমার পরীক্ষায় পাওয়ার জন্য না, এটা তোমার রিয়েল লাইফ ইমপ্লিকেশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। যেমন এখানে কি এসেছে, জরুরি সেবা 105-এ কল দিলে যা পাওয়া যায়। সো পরীক্ষার হলে তো তুমি আসলে কল দিয়ে জিজ্ঞাসা করতে পারবা না যে 105 আপনি কে। এটা হচ্ছে জাতীয় পরিচয়পত্র। তোমার তাহলে কি করতে হবে, বেশ কয়েকটা জিনিসকে মুখস্থ রাখতে হবে। যেমন তোমার আছে একটা 106। 106 আমরা কি পাই? 106 আমরা দুদকের সেবা পাই, দুর্নীতি দমন কমিশন। তারপর ধরো যে 999 আমরা কি পাই? 999 আমরা পাই হচ্ছে কিছু জরুরি সেবা। ঠিক আছে, জরুরি কোন কিছু দরকার হলে। তারপর ধরো যে 333, যেটা সেটা কি? 333 তে ধরো যে আমরা পাই আমাদের জাতীয় তথ্য এবং সেবা, জাতীয় তথ্য ও সেবা। সো এই ধরনের বেশ কিছুগুলো তোমাদের একটু মুখস্থ রাখতে হবে। ফায়ার সার্ভিস বলো, অন্যান্য বলো, সেগুলো তোমাদের মুখস্থ রেখে পরীক্ষার হলে যাওয়াটা খুবই জরুরি, এবং এখান থেকে কিন্তু কমন আসে। ওকে, বাংলা ভাষা ও সাহিত্যের সমৃদ্ধি ঘটেছিল যে শাসকের আমলে, সে হচ্ছেন আর কেউ নয়, আলাউদ্দিন হোসেন শাহ। তাকে বলা হয় সর্বশ্রেষ্ঠ স্বাধীন সুলতান। ঠিক আছে, আমাদের এইখানে বাংলায় সর্বশ্রেষ্ঠ স্বাধীন সুলতান, বাংলায় হচ্ছে তোমার 200 বছরের স্বাধীন সালতানাত প্রতিষ্ঠা হয়েছিল কার হাত ধরে? ফখরুদ্দিন মুবারক শাহর হাত ধরে 1338 সালে। এবং তার নাম কিন্তু ছিল মেইনলি কি? ফখরা। ফখরা। তার ইতিহাসটা কি? তার ইতিহাসটা হচ্ছে তিনি যার দেহরক্ষী ছিলেন। অনেকে বলে সে ছিল অত্যাচারী, তাকে তিনি হত্যা করার ক্ষমতা নেন, অনেকে বলে তিনি মারা যাওয়ার পরে ক্ষমতা নেন, বাট তিনি যে ক্ষমতা নিয়েছিলেন এটা কিন্তু বাংলার একটা স্বর্ণযুগ ছিল, স্বাধীন সুলতানি আমল। আমরা বলি না যে 1000 বছরের বাঙালি সংস্কৃতি, আসলে বাঙালি সংস্কৃতি কি আদৌ 1000 বছরের? দেখো ব্যাপারটা কি, যে বাংলা বাংলা বা বঙ্গ বা বাংলা, এই যে তোমার ইয়েটা কনসেপ্টটা, এটা কিন্তু দৃঢ় হয়েছে বা ছড়িয়েছে কোন টাইমে? এটা কিন্তু আলাউদ্দিন হোসেন শাহের টাইমে। ঠিক আছে, তিনি কিন্তু প্রথম সমস্ত জনপদগুলোকে একত্র করে বঙ্গ নামকরণ করেছিলেন। সো বাঙালি সংস্কৃতি বা বাংলা কনসেপ্টটা কিন্তু ওই স্বাধীন সুলতানি আমলেই প্রথম ভালো মতো এসেছে। ঠিক আছে, এখানে এগুলো হবে। আর শের শাহ সূরি কি, তার ইতিহাস আছে, তিনি কিন্তু বাংলাকে দখল করেন, গৌড়, তারপর সেখান থেকে কিন্তু তিনি ভারতের সিংহাসনও মুঘলদেরকে হটিয়ে দখল করেছিলেন। আমরা এগুলো আমাদের মেইন ক্লাসগুলোতে ইনশাল্লাহ করব খুব ভালো মতো। ওকে, তারপর দেখো বাংলাদেশ ডেল্টা প্ল্যান 2021 বাস্তবায়নকারী দেশ কোনটা? ডেল্টা প্ল্যান 2021 বাস্তবায়নে হেল্প করছে কে, কোন দেশ? সেটা হচ্ছে নেদারল্যান্ড। তোমরা আগেও একবার এসেছি, এটা দেখেছিলে। এটা মেইনলি কি? এটা মেইনলি তোমার জলবায়ু পরিবর্তন নিয়ে একটা প্ল্যান। ঠিক আছে, জলবায়ু পরিবর্তন, জলবায়ু পরিবর্তন। সো এই বছর এই ধরনের কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, 30 থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস 30 থিওরি কি, 30 দিয়ে কি মিন করে তোমরা যারা কমেন্ট জানো কমেন্টে আমাদেরকে জানিয়ে যাও। ওকে, তারপর আসেন আমরা সামনে যাই। যে স্থানকে রাঙামাটির ছাদ বলা হয়, রাঙামাটির ছাদ বলা হয় কাকে? সাজেক ভ্যালিকে। ওকে, সাজেক ভ্যালি কিন্তু এটা কি, সাজেক কিন্তু একটা ইউনিয়ন। ঠিক আছে, এটা আমাদের জানতে হবে, সাজেক কি একটা ইউনিয়ন। ওকে, আর রাঙামাটিকে কিন্তু এক নামে ডাকা হয়, রাঙামাটিকে বলা হয় কি? লেকের জেলা। রাঙামাটিতে কিন্তু অনেক লেক আছে, লেকের জেলা। ওকে, রাঙামাটি নিয়ে আরেকটা ইনফরমেশন জানতে পারো, বাংলাদেশ এবং মিয়ানমার দুইটা দেশের সাথেই কিন্তু রাঙামাটির সীমান্ত আছে। ওকে, তারপর আসো আমরা সামনে যাই।
সুবর্ণ জয়ন্তী বাংলাদেশ কনসার্ট শীর্ষক অনুষ্ঠান যে স্থানে আয়োজিত হয় সেটা হচ্ছে ম্যাডিসন স্কোয়ার গার্ডেন। ম্যাডিসন স্কোয়ার গার্ডেনের ইতিহাস তোমরা সবাই জানো। 1 আগস্ট 1971। বাংলাদেশে তখন মুক্তিযুদ্ধ, তখন খারাপ অবস্থা, তখন পাকিস্তান বাংলাদেশের উপর অসহনীয় অত্যাচার করছে, সবকিছু দখল করে নিচ্ছে, আমাদের মা বোনরা নির্যাতিত হচ্ছে। এমন টাইমে ভারতের বিখ্যাত সেতার বাদক পণ্ডিত রবিশঙ্কর এবং তার সাথে আরো বেশ কয়েকজন ছিল, বব ডিলান, তারপর হচ্ছে মেইন যে ছিল জর্জ হ্যারিসন, ঠিক আছে, তারা মিলে একটা কনসার্ট আয়োজন করে। কোথায়? যুক্তরাষ্ট্রের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে, ঠিক আছে। এখানে আয়োজন করেছিল কনসার্ট ফর বাংলাদেশ, কনসার্ট ফর বাংলাদেশ। এই কনসার্টটাই তারা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ নামে যে গানটা ছিল সেখানে কিন্তু তারা আমাদের এই ব্যাপারটাকে তুলে ধরে এবং তারা বেশ মোটা অঙ্কের একটা ফান্ডিং তুলতে পেরেছিল, ঠিক আছে। সো সেটাকে আমাদের স্মরণীয় করে রাখতে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, সুবর্ণ জয়ন্তী মানে কি 50 বছর পূর্তি, এই সুবর্ণ জয়ন্তীতে সেখানে আবার একটা স্মৃতিটাকে ধরে রাখতে একটা কনসার্ট আয়োজন করা হয়েছিল। ওকে, এরপর আসেন সামনে যাই আমরা। নিজেকে জানো কার বিখ্যাত উক্তি? ওকে, নিজেকে জানো খুবই ফেমাস একটা উক্তি, নো thyself, নো thyself, নো thyself। এটা কার উক্তি? এটা হচ্ছে যাকে বলা হয় জ্ঞানের পিতা, তাকে কি বলা হয়? জ্ঞানের পিতা বা জ্ঞানীদেরও জ্ঞানী, ঠিক আছে। যাকে নিয়ে আমরা মেইনলি জেনেছি কার বইয়ে? প্লেটোর বইয়ে, বা প্লেটোর লেখাতে আমরা মেইনলি তাকে পেয়েছি খুঁজে। সে কে? সে আর কেউ নয়, সে হচ্ছে সক্রেটিস। ওকে, সে কে? সক্রেটিস। সক্রেটিসের কাহিনীটা কি? সক্রেটিসকে আসলে তোমরা দেখবা, তোমরা যারা হচ্ছে যে ইংলিশ তোমরা যারা ইংলিশ ফার্স্ট পেপারে যে বিভিন্ন বা সেকেন্ড পেপারে বিভিন্ন মিলাও না তোমরা, রিঅ্যারেঞ্জিং এ দেখবা সক্রেটিসকে একটা থাকে, রিঅ্যারেঞ্জিং থাকে, যে তার ওয়াইফ তাকে হচ্ছে গরম পানি ছুঁড়ে মারতো। সক্রেটিস হচ্ছে মেইনলি মানুষদেরকে আটকে বিভিন্ন প্রশ্ন করতো যে হ্যাঁ বলো তো এটা কি, না তুমি তো জানো না এটা। সক্রেটিস ছিল মেইনলি সবকিছুকে কোয়েশ্চেন করতো, ঠিক আছে, মানে চিরাচরিত যে নলেজ গুলো আছে সেগুলোর কাছে কোয়েশ্চেন করতো। সে ভাবতো যে আসলে এগুলো ভুল, বা আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেগুলো ভুলই ছিল। সে ভাবতো যে নো নলেজ ইজ ফিক্সড, মানে কোনো জ্ঞানই একদম ফিক্সড না, সেটা সেগুলো চেঞ্জ হয়, ঠিক আছে। সো এরকম কারণে কিন্তু আলটিমেটলি সক্রেটিসকে তৎকালীন যে তোমার গ্রিসের যে নগরাষ্ট্র ছিল সেখানে তার শাসকরা কিন্তু তাকে কি করে? তাকে হেমলক পাতার বিষ পান করিয়ে হত্যা করা হয়, ঠিক আছে। সো তারপরে কিন্তু তার যে স্টুডেন্ট ছিল প্লেটো, সেই কিন্তু সক্রেটিসকে আমাদের সামনে তুলে ধরেন। তার যে বই আছে রিপাবলিক, প্লেটোর একটা বই আছে, তার নাম কি? রিপাবলিক। খুবই ফেমাস একটা বই। এই রিপাবলিক বইয়ে কিন্তু মেইনলি তুলে ধরা হয়েছিল, ঠিক আছে, না হলে কিন্তু আমরা জানতে পারতাম না এইভাবে। সো সক্রেটিসকে এখান থেকে আরো একটা প্রশ্ন আসতে পারে, তাকে কি পান করে হত্যা করা হয়? হেমলক পাতার বিষ, হেমলক পাতার বিষ। তারপর হচ্ছে প্লেটো মেইনলি সক্রেটিস মেইনলি হচ্ছে তোমার একটা বিশ্ববিদ্যালয় টাইপ, বা আমাদের বর্তমানে যে বিশ্ববিদ্যালয় সিস্টেমটা আছে, এই বিশ্ববিদ্যালয় সিস্টেমের যে ফোরফাদার বা পূর্বপুরুষ বলতে পারো, সেটা নাম ছিল কি? একাডেমিয়া, ঠিক আছে। সেই একাডেমিয়াটা কিন্তু উনি প্রতিষ্ঠা করেছিলেন। সো এখানে ওনার মেইন উদ্দেশ্য কি ছিল? যারা তোমার রাষ্ট্রনায়ক বা হচ্ছে যারা স্টেট অফিসিয়ালস, ঠিক আছে, উনি মেইনলি চাইতেন কি? স্টেট অফিসিয়ালসদেরকে শিক্ষিত করার জন্য, তাদেরকে শিক্ষার আলোকে শিক্ষিত করার জন্য তিনি মেইনলি কি এই একাডেমিয়াটা বানিয়েছিলেন। এবং এই একাডেমিয়া কনসেপ্টে কিন্তু পরবর্তীকালে আমাদের বর্তমান বিশ্ববিদ্যালয় কনসেপ্টটা এসেছে। ওকে, সো আসো আমরা সামনের দিকে যাব। এখানে আছে কি? যে টেকসই উন্নয়ন লক্ষ্য, এসডিজি বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, এসডিজি। ওকে, সো এই জিনিসটা হচ্ছে কি মেইনলি আমাদের আগে কি ছিল? এটার ফোরফাদার হচ্ছে এমডিজি। এমডিজি থেকে কিন্তু পরে এসডিজি এসেছে। এসডিজি কত সাল থেকে কত সাল এটা কাজ করার লক্ষ্যমাত্রা? 2016 থেকে 2030 এর মধ্যে শেষ করার কথা। এটা কয়টা লক্ষ্য আছে? টোটাল 17টা। সো এই 17টা লক্ষ্য নিয়ে 17 গোলস, এগুলো কিন্তু খুবই ফেমাস, এতবার প্রশ্ন এসেছে, সামনেও আসতে পারে জানা যাচ্ছে। সো তুমি এগুলো একটু ভালো মতো দেখে নিবা কত নাম্বার লক্ষ্য কোনটা, একটু টাফ হয়ে যাবে বা একটু পড়তে হবে বুঝে বুঝে। এসডিজি 4 নম্বরে আছে কোনটা?
মানসম্মত শিক্ষা। তো তোমার কাজ হবে তুমি পেজে সব লক্ষ্যগুলো সার্চ দিবা, আস্তে আস্তে তুমি তোমার নিজের মতো করে একটা টেকনিক বের করে মনে রাখার ওয়ে তৈরি করে ফেলবা। ওকে, সো আসো এরপর আমরা সামনে যাই। এখানে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে? ওকে, বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর সেটা হচ্ছে মেইনলি আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। তোমরা জানো যে আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে, এবং বাংলাদেশের নর্মালি প্রতিরক্ষা মন্ত্রীকে বলতো প্রতিরক্ষা মন্ত্রী। প্রতিরক্ষা মন্ত্রী হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী, ঠিক আছে? প্রতিরক্ষা মন্ত্রীকে প্রধানমন্ত্রী, আর বর্তমানে প্রতিরক্ষা মন্ত্রণালয়টা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টার আন্ডারে দেওয়া হয়েছে, ঠিক আছে? আর আমাদের আরেকটা প্রশ্ন বারবার আসে, বাংলাদেশে আবহাওয়া অফিস কয়টা আছে? বাংলাদেশে টোটাল আবহাওয়া অফিস হচ্ছে চারটা। এটা একটু মনে রাখবা। আরেকটা জিনিস আছে যে স্পারসো নিয়ে বেশ কিছু তথ্য আসে। স্পারসো ফুল মিনিং হচ্ছে স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন। স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন, এটা হচ্ছে আমাদের মেইনলি দুর্যোগ ব্যবস্থাপনা এবং দুর্যোগ গবেষণা এবং দূর অনুধাবন কেন্দ্র। এটা হচ্ছে মেইনলি হচ্ছে ইউএস তে যেমন তোমার হচ্ছে নাসা, বাংলাদেশে হচ্ছে স্পারসো। সো স্পারসোকে আসলে অনেক দূর যেতে হবে, এখনো এরকম ডেভেলপ না, বাট এটা হচ্ছে আমাদের স্পেস নিয়ে রিসার্চ করে, বা মেইনলি কখন বন্যা হতে পারে, কখন কি হতে পারে, মেইনলি দুর্যোগ নিয়ে আসলে তারা কাজ করে, ঠিক আছে? সো এটা, আর স্পারসো হচ্ছে এটাও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। ওকে, সো আমরা এই বছরের প্রশ্নটা সলভ করে ফেললাম। আশা করি তোমরা সবকিছু বুঝতে পেরেছো, এক্সট্রা কিছু তথ্য পেয়েছো। যারা ক্লাস করছো ক্লাসে নোট নেওয়ার ট্রাই করবে, আর যে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে রিচ আউট করতে চাইলে অবশ্যই আমাদের পেজে নক দিবা। আর যদি মনে হয় ভাইয়াদের ক্লাস করে ভালো লাগছে, তাহলে অবশ্যই আমাদের কোর্সে এনরোল করতে পারো ঢাবি খয়নের জন্য। ইনশাল্লাহ আমরা বেস্ট সার্ভিসটা দিব, আমরা আমাদের সর্বোচ্চ ট্রাই করব, ঠিক আছে? যারা ঢাবি খতে পরীক্ষা দিবা, তোমাদের জন্য সাজেশন হচ্ছে ঢাবি খতে চান্স পাওয়া খুবই সহজ। এটা আসলে তেমন কঠিন কিছু না। তুমি যদি একটু নিজের মতো করে ইফোর্ট দিতে পারো, বা তুমি যদি তোমার সর্বোচ্চ টাইমটাকে কাজে লাগাতে পারো, তাহলে ইনশাল্লাহ সম্ভব। এই টাইমে যে ভুলগুলো করবা না, সেগুলো হচ্ছে কোনো আবেগে পা দিবা না। এই ভাইয়া গন্তব্য ঢ্যাস, এটা ঢ্যাস, তুমি এখানে মানে হ্যাঁ তুমি স্বপ্ন ঢাবি, এই টাইপ যে তোমার আবেগ, এগুলোতে তুমি হচ্ছে কি পা দিবা না। তোমার টার্গেট থাকবে কি তুমি পড়াশোনা করবা, ঢাবিতে চান্স পেয়ে একটা ভালো মানুষ হবা, লাইফে তুমি ভালো করবা, ঠিক আছে? এটাই তোমাদের টার্গেট হোক। সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।